আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আজ আমরা কথা বলবো সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদি ওসমান হাদির যে আহত হলো এবং তার বর্তমান যে পরিস্থিতি কেমন আছে, কিভাবে আছে, সামনে তার সম্ভাবনা কতটুকু আমাদের মধ্যে ফিরে আসার, এইসব বিষয় নিয়ে। আর এইসব বিষয় নিয়ে কথা বলতে এখন আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাদির চিকিৎসক, যার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে সম্ভবত এটাই যে তিনি হাদির চিকিৎসক। এছাড়াও তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে সাধারণত যেই অতিথি আসেন তাকে একটা সুন্দর ওয়েলকাম দিয়ে একটা সুন্দর করে স্বাগত জানাই, কিন্তু এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি আজকে কথা বলতে বসেছি যে খুব সুন্দর শব্দ সাজিয়ে বিশেষণ দিয়ে আপনাকে স্বাগত জানানোর মতো মানসিক স্থিতি আসলে এখন আর আমাদের নেই। সরাসরি যদি প্রসঙ্গেই ঢুকি, হাদির সর্বশেষ অবস্থা কি? ওসমান হাদি কেমন আছেন? ধন্যবাদ। আমার দেশকে ধন্যবাদ জানাই যে সমসাময়িক আমাদের বাংলাদেশের এখন এই মুহূর্তে এবং জুলাই অভ্যুত্থানের পরে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদির যে বর্তমান পরিস্থিতি আমরা জেনেছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়েছে। তার অবস্থা আজকে লাস্ট পর্যন্ত আপডেট আগের মতোই ক্রিটিক্যাল বা স্ট্যাটিক। তার অবস্থা ডিটোরেট করে নাই। তার ভাইটালসগুলো, ব্রেনের যে ফাংশনগুলো আগের মতোই রয়েছে এবং তার যে কিডনি ফাংশনিং করছে, আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন দিয়ে তার শ্বাস প্রশ্বাস চলছে, তার হার্টবিট চলছে। তাকে নেওয়ার সময় এয়ার প্রেশারে তার একটু হার্টবিট বেড়ে গিয়েছিল এবং তার শ্বাসের একটু সমস্যা হচ্ছিল, সেটা দ্রুত হসপিটালে নিয়ে ইমার্জেন্সি আইসিইউতে অ্যাডমিট করিয়ে ওষুধের মাধ্যমে আবার কন্ট্রোল করা হয়েছে। এবং লাস্ট তার সিটি স্ক্যান হয়েছে আজকে সকালে এবং চেস্টের সিটি HRCT হয়েছে। তো তার সিটি স্ক্যানের মধ্যে আসলে যে অক্সিজেন স্বল্পতা আমরা বাংলাদেশে সিটি স্ক্যানে দেখেছি সেটাই এখনও রয়ে গিয়েছে এবং কিছুটা অক্সিজেনের স্বল্পতা, যেহেতু আগে থেকে ওই জায়গাটা অক্সিজেন স্বল্পতা কমছে, ওইখানে রক্তনালী হ্যাম্পার হয়েছে, সেটাই পরিলক্ষিত হয়েছে এবং ব্রেনের কিছুটা ইডেমা বেড়েছে। তো ব্রেনের যে রেসপন্সগুলো, পিপিলারি রিফ্লেক্স বা আদার রিফ্লেক্সগুলো আগের মতো স্ট্যাটিক রয়েছে। আর তার আর্টিফিশিয়ালি ওষুধে রেসপন্স করছে তার বডি, সে সারভাইভ করছে। তো আমরা আবার আজকে সন্ধ্যায় আরেকটা সিটি স্ক্যান হয়েছে, সেটার এখনও রিপোর্ট জানা যায় নাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ওইখানে নিউরোসার্জিক্যাল টিমের সাথে আমাদের আগে থেকে বোঝাপড়া ছিল, যদিও খুব কনফিডেন্সিয়াল, প্রাইভেসি মেনটেন হয়, খুব স্ট্রিক্ট ল সেখানে আছে। তো আমরা তারপরও দেশের জনগণের স্বার্থে আমরা মনে করছি এটা আবেগের জায়গা, তার শারীরিক কন্ডিশন জানার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তো আমরা সর্বশেষ এই আপডেটটা জনগণের উদ্দেশ্যে দিতে আমরা চাই এবং তার কন্ডিশন ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক। আপনার কথা যেভাবে বললেন, কঠিন সহজ অনেক কিছু মিলিয়ে বলেছেন। আমরা একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে আপনাকে যদি প্রশ্ন করি, হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু? কতটুকু বলা যায় না, হাদি কি আমাদের মাঝে ফিরবে আপনার দৃষ্টিতে বা সার্বিকভাবে এ ব্যাপারে আপনি কতটুকু কি? জি ধন্যবাদ। আসলে আমি অ্যাজ এ নিউরোসার্জন যদি অ্যাসেস করি তাহলে যেটা ভিউজ হবে, বাট অ্যাজ এ অ্যাক্টিভিস্ট জুলাই মুভমেন্টের অ্যাক্টিভিজমের জায়গা থেকে আমি ডিফারেন্ট লুকে দেখি। আমি অ্যাক্টিভিজমের জায়গা থেকে বলবো যে আমি খুব আশাবাদী যে হাদি কামব্যাক করবে। আল্লাহ একটা মিরাকল ঘটা তার ক্ষমতার বলে, হয়তো রহমতের দেশের যে মানুষের দোয়া আছে, আমরা চিন্তা করি সে কামব্যাক করবে। বাট অ্যাজ এ ডক্টর এবং ক্লিনিশিয়ান হিসেবে যদি আমি বাস্তবতা এবং সায়েন্সের দিক থেকে ব্যাখ্যা করি তাহলে আসলে তার ব্রেনের যে রিফ্লেক্সগুলো আছে প্রত্যেকটা রিফ্লেক্সেই আমরা খুব বেশি রেসপন্স পাচ্ছি না। হাদির যে অন্যান্য অর্গানগুলো আর্টিফিশিয়ালি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এগুলো লং টার্ম পর্যন্ত সাপোর্ট দেয়া যায়। বিভিন্ন নরঅ্যাড্রিনালিন দিয়ে হার্টবিট করা, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিয়ে অক্সিজেন সাপ্লাই দেওয়া বডিতে, বা ফ্লুইড ব্যালেন্স করে কিডনিতে প্রস্রাব তৈরি হওয়া, সেটা ক্যাথেটার দিয়ে কতটুকু পাস হচ্ছে সেটাকে অ্যাসেস করে আবার পরবর্তী দিনের জন্য ফ্লুইড ম্যানেজমেন্ট করা, এগুলো আর্টিফিশিয়ালি করা যায়। তো সেই দিক থেকে সেটা মেনটেন হচ্ছে। বাট ব্রেনের যে ড্যামেজ হয়েছে তার আমরা দেখেছি তার ব্রেন স্টেমে যে ইনজুরিটা আছে খুব এক্সপার্ট হ্যান্ডে আসলে
গুলিটা করা হয়েছে এবং খুব ইন্টেনশনালি, খুব প্ল্যান ওয়াইজ। আপনি দেখবেন যে তার ডান পাশ দিয়ে টেম্পোরাল বোনসের একেবারে ভিতর দিয়ে গিয়ে গুলিটা স্প্লিট হয়ে এক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, বাম পাশ দিয়ে। আর একটা অংশ আমরা অপারেশনের সময় বের করেছি, আর আরেকটা ছোট অংশ ব্রেন স্টেমে এখনও রয়ে গিয়েছে। তো যে অংশটুকু আসলে ব্রেনে রয়ে গিয়েছে সেটা এমন একটা জায়গায় যেটা আমাদের ব্রেনের যে রক্ত চলাচলের একটা সার্কেল থাকে, সবগুলো রক্তনালী এসে একটা বিন্দুতে একত্রিত হয়, সার্কেল অফ উইলিস বলে, সবচেয়ে সেন্সিটিভ জায়গা আর কি, ওখানে গিয়ে আছে ওই গুলির অংশটুকু। ডিপ সিটের জায়গায়, এই কারণে আমরা রিস্ক নিয়ে নেই যে অপারেশনে ওই অংশটুকু বের করতে অনেক কিছু ড্যামেজ হয়ে তারপরে ওই গুলিটা হয়তো বের করতে হতো। খুব বেশি ক্ষতি করবে না, আমরা ওর লাইফ সেভিং প্রসিডিউর যেটা করেছি, ব্রেনের যে বাম পাশের হাড্ডি আছে খুলির, সেটা আমরা খুলে দিয়েছি। মূলত এটা লাইফ সেভিং প্রসিডিউর, ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বলে। এটা হলে যেটা হয়, আমাদের ব্রেন তো একটা কাভারিংয়ের মধ্যে আটকা থাকে। এখানে একটা আমাদের রুলস আছে যে ব্রেনের যে স্পেসটা এটা ফিক্সড, এটা ব্রেন ম্যাটার, এখানে রক্তনালী এবং পানি থাকে, এই তিনটা জিনিস থাকে। যদি কোনো একটা বেশি হয় তাহলে বাকি দুইটা হ্যাম্পার হবে। তো আমরা যদি ব্রেইনে পানির পরিমাণ বেশি হয়, যখন এখানে ইনজুরি হয়েছে, এখানে ইনফ্লামেশন হবে, পানির পরিমাণটা বেড়ে যাবে, তার মানে তখন ব্রেন টিস্যু ড্যামেজ হবে, কারণ জায়গা তো ফিক্সড। এই ঘরে যদি আমরা দেখি যে 20 জন মানুষের স্পেস আছে, আমি যদি এক্সট্রা কোনো আরও 5 জনকে ঢোকাইতে চাই, তাহলে অবশ্যই 5 জনকে বের করতে হবে। ঠিক একইভাবে যে ব্রেনের যে রুলস আছে, মনরো কেলি ডক্ট্রিনস বলি আমরা, তো পানির পরিমাণ তো বেড়ে যাবে, তখন ব্রেন টিস্যু ড্যামেজ হয়ে যাবে। এটা যাতে না হয়, ব্রেনকে এক্সপান্ড করে দেওয়ার সুযোগ তৈরি হয়, এ কারণে আমরা বাম পাশের যে খুলির হাড্ডি আছে সেটাকে ফেলে দিয়েছি এবং কেটে সাভারে যে বোন ব্যাংক আছে প্রিজার্ভেশনের জন্য, সেই ব্যাংকে রাখা আছে। এবং তার মানে হাদি এখন সিঙ্গাপুরে থাকলেও তার খুলির একটা অংশ দেশেই রেখে গিয়েছে। দেশেই রেখে গিয়েছে, এবং এটা মূলত আমরা 3 মাস, যদি রুগী কামব্যাক করে তাহলে 3 মাস পরে আবার খুলিটাতে রিপ্লেস করে তখন অপারেশনের মাধ্যমে আবার খুলিটা আগের জায়গায় আমরা বসাই দিয়ে আসতে পারি আর কি। ক্রেনিওপ্লাস্টি বলে এটাকে। আচ্ছা, শুক্রবার যখন হাদিকে প্রথম আপনারা রিসিভ করলেন, শুক্রবার দুপুরে ঘটনা ঘটার পর আমাদের বর্ণনা অনুযায়ী বলা হচ্ছে যে শুক্রবার দুপুর 2টা 25-এ ঘটনা ঘটেছে। তারপরে আপনাদের প্রথমেই হ্রাস করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। শুরুতে যখন আপনারা পান তখন হাদিকে ঠিক কী অবস্থায় পেয়েছেন, মানে আঘাতের অবস্থাটা কেমন দেখেছেন? ওরকম পরিস্থিতিতে অন্য পেশেন্টদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেন, হাদির ক্ষেত্রে কি পরিস্থিতি? আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে একটা ইমার্জেন্সি আইসিইউ থাকে, ওসেক বলি আমরা। হাদিকে যখন ইমিডিয়েটলি নেওয়া হয়, তখন ইনিশিয়ালি তাকে ওসেকে নেওয়া হয়েছে। ওসেকে নেওয়ার পরে আমরা তাকে অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে পাই। তার মানে হার্টবিট করছিল না অ্যাকচুয়ালি, একদম হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট। তখন সাথে সাথে ওখানে ইমার্জেন্সি যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টররা থাকেন, তারা রিসিভ করেছে এবং সাথে সাথে বুকের মধ্যে 5 সাইকেল সিপিআর দিয়েছে, 5 সাইকেল বুকের পাঁজরে সিপিআর দেওয়ার পরেই সে কামব্যাক করে তখন আবার হার্ট চালু হয়, হার্টবিট। তখন আবার যে ওষুধ আছে নরঅ্যাড্রেনালিন, সেটা দিয়ে হার্টবিটটাকে মেনটেন করা হয়েছে এবং সাথে সাথেই তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের জন্য ইনটিউবেশন করা হয়েছে। গলার মধ্যে যে পাইপ দিয়ে যে ইনটিউবেশন করা হয়, সাথে সাথে তার চিকিৎসার ক্ষেত্রে সেইভাবেই তো এখনো আছে। হ্যাঁ, সেইভাবে এখনো, হ্যাঁ, ভেন্টিলেশনে এখনো আছে। এবং তারপরে অ্যাসেস করার জন্য আমরা লাংস অসকালটেট করে দেখি যে এখানে শব্দ কম পাওয়া যাচ্ছে, এবং এখানে আমরা সাসপেক্ট করি যে লাংসে হয়তো বাতাস বা রক্ত থাকতে পারে। তো ইমিডিয়েটলি তো এক্সরে করা বা সিটি স্ক্যান করার মতো আসলে টাইম সেভিং করার জন্য আমরা ইমিডিয়েটলি তখন চেস্টে আবার একটা ড্রেন দিই, চেস্ট ড্রেন বলে, আইসিটি টিউব, ইন্টারকোস্টাল টিউব সাথে সাথে দেওয়া হয়। এবং সাথে সাথে আমরা তাকে একটু সেটেল করে উইদিন হাফ অ্যান আওয়ার আমরা তাকে সিটি স্ক্যান করাই। আমি প্রথম থেকেই ছিলাম তার সাথে সিটি স্ক্যান রুমে, আমি তাকে সাথে নিয়ে গিয়েছি এবং সাথে সাথে আমরা সিটি স্ক্যানের রিয়েল টাইম তো দেখা যায়, সাথে সাথে আমরা দেখেছি যে তার মাথায় প্রচুর পরিমাণে টাইট, এবং ওই যে আমরা ইডেমা, মানে পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হওয়ার একটা শঙ্কা। আমাদের ডিপার্টমেন্ট হেড জাহিদ রায়হান স্যার আমাদের সাথেই ছিলেন, আমাদের নিউরোসার্জারির টিম পুরো স্ট্যান্ড বাই ছিলাম আমরা। তো আমরা ওই সিটি স্ক্যান রুমেই ডিসিশন নেই যে না, আমরা অপারেশনে নিব এবং আমরা অপারেশন করে ফেলবো। তো আচ্ছা, একটা জিনিস, হাদির আমরা মূলত শুনছি যে মাথায় গুলি লেগেছে এবং এটা নিয়ে ব্রেন ড্যামেজ বা ইত্যাদি নিয়ে কথা বেশি হচ্ছে। হাদির আমি দেখলাম যে পায়েও ব্যান্ডেজ ছিল যখন ওকে
বের করে এভার কেয়ারে নেওয়া হচ্ছিল। তো তাহলে ইনজুরি, পায়ের ইনজুরি বা জি, আর ইনজুরি নেই? মূলত 3টা জায়গায় ইনজুরি আমরা দেখেছি। মাথায় তো ইনজুরি ছিল, আর আমরা সাসপেক্ট করে বুকের যে ইনজুরিটা সেটা সাসপেক্ট করে চেস্ট ড্রেন দিয়েছি। পরে আমরা সিটি স্ক্যান করে বুকের দেখেছি যে বুকেও কিছু রক্ত জমা আছে এবং চেস্ট ড্রেনে অল্প পরিমাণ রক্ত এসেছিল। আর অপারেশনের ইন বিটুইন, এগুলি তো বুলেট উন্ড না? না বুলেট উড না, এগুলা সে রিকশায় ছিল এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমরা সাসপেক্ট করেছি যে যখন মাথায় গুলি লাগে তখন যেহেতু সে ডান পাশে ছিল এবং সে ডান পাশে গুলি লেগেছে, বাম পাশে পড়ে গিয়েছে। বাম পাশে পড়ে যাওয়ার সময় সম্ভবত আমরা বুকের বাম পাশে পেয়েছি যে এখানে তার পাঁজরের হাড়ে আঘাত আছে এবং তার আমার খুব সম্ভব যে পাদানি থাকে রিকশার, সে পাদানির সাথে হয়তো বুকে লেগে তার বুকে আঘাতটা লেগেছে এবং তার পায়ে আমরা অ্যাব্রেশন পাই। আমরা চলন্ত রিকশায় যাওয়ার সময় যদি পা নিচে চলে যায় তখন রিকশায় ঘষায় যে অ্যাব্রেশন হয়, মূলত পায়ে ওইরকম অ্যাব্রেশন আমরা ইনজুরি পেয়েছি। তো ফ্র্যাকচার আমরা ইউজুয়ালি লক্ষ্য করি নাই, আমরা অপারেশন থিয়েটার ভিতরেই সিআর মেশিন যে রিয়েল টাইম এক্সরে আছে, এক্সরে করে দেখেছি যে ফ্র্যাকচার হয় নাই, কিন্তু স্প্রেন বা লিগামেন্ট কোনো ইনজুরি থাকতে পারে। পা ফোলা ছিল, তখন অর্থোপেডিক সার্জন আমাদের শহীদুল ইসলাম আকন স্যার উনিও প্লাস্টার করে দিয়েছিলেন। আর আমরা অপারেশন থিয়েটারের ভিতরেই বাকি ম্যানেজমেন্টগুলো করে অ্যাকচুয়ালি এভার কেয়ার হসপিটালে রেফার করেছিলাম। আচ্ছা, একটা জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকে, শুনলাম আর কি, হাদির ভাই বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো কোনো জায়গায় হাদিকে নিয়ে যেতে চান। তাদের মধ্যে কি সিঙ্গাপুরের নিয়ে চিকিৎসা নিয়ে কোনো অসন্তুষ্টি আছে, অথবা সিঙ্গাপুরে যে হাসপাতালে হাদিকে দেওয়া হয়েছে, আপনি ভালো বলতে পারবেন, এই হাসপাতালে হাদির চিকিৎসা দেওয়ার জন্য কি সাফিসিয়েন্ট? জি, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল আপনারা জেনে থাকবেন যে ওয়ার্ল্ড ক্লাস যে হ্যাঁ, আমরা world class-ই সেন্টারগুলো শুনেছি। আছে সেই তার সেন্টারগুলোর নামটা মধ্যে অন্যতম। এবং নিউরোসার্জিক্যাল যে তার প্রসিডিওরগুলো হয়েছে, আমরা গোল্ডেন আওয়ারের মধ্যে যে আমাদের বইয়ের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশন কথা বলা আছে, যে তার গোল্ডেন আওয়ারের মধ্যে 3 ঘন্টার মধ্যে অপারেশন আমরা শেষ করেছি। তাকে আমরা ইভার কেয়ারের আইসিইউতে নিয়েছি, ওইখানে পজিটিভ প্রেশার আইসিইউ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন রুমে মূলত রাখা হয়েছিল, যেটাতে কিনা জীবাণু ঢোকার চান্স নেই। তো এখান থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়েছে। তারপরও বাংলাদেশের এনভায়রনমেন্টে ডাম্প, ডাস্ট এগুলোর কারণে এনভায়রনমেন্টে জীবাণু থাকে, আমরা আইসিইউ পুরোটা সিকিউর করতে পারি না। এই চান্স থেকে তাকে রেফার করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। ওইখানের আসলে পরিবেশটা ওয়ার্ল্ড ক্লাস নিঃসন্দেহে, কিন্তু আসলে আমরা আপডেট দেওয়ার মতো অ্যাকচুয়ালি পরিস্থিতিটা তৈরি হয় নাই। হাদি ভাইকে আমরা যদি বলি যে আপনি আপডেট দেন, প্রতিদিন সকালে আপডেট দেন বা রাতে আপডেট দেন, এরকম আপডেট দেওয়ার মতো পরিস্থিতি আসলে আমি নিউরোসার্জন হিসেবে হয়তো বলতে পারি আরও 1 মাসে দিতে পারবো কিনা আমাদের কাছে ডাউট। কারণ এটা লং টাইম ধরে সার্ভাইভাল করার চান্স আছে এবং লং টাইম একটা ট্রিটমেন্ট প্রসিডিউর। সেক্ষেত্রে পরিবারের সবাই তো অ্যাংজাইটির মধ্যে আছে, তারা মনে করছে যে হয়তো আরও কোথায় বেটার পজিশনে যাওয়া যায়, কোথায় গেলে আসলে বেটার চিকিৎসাটা হবে। তারা ভাবছে যে ইউরোপে আমেরিকাতে গেলে আরও বেটার ট্রিটমেন্ট হবে, বাট তাদের জায়গা থেকে তারা খুবই ভ্যালিড। তার জায়গা থাকলে আমিও চেতাম। আপনারা দেখেছেন যে মালালাকে পাকিস্তানের পেশোয়ারে অপারেশন করা হয়েছিল এবং অপারেশনের পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ইউকেতে নেওয়া হয়েছে, ব্রিটেনে নেওয়া হয়েছে এবং সেখানে সে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিল। তার প্রথমে ব্রেনের চিকিৎসা হয়েছে, তারপরে রিহ্যাবিলিটেশন ফেজ পার করেছে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে মালালার কন্ডিশন আর হাদিফের কন্ডিশনটা একটু ডিফারেন্ট। নিউরোসার্জিক্যাল অ্যাসপেক্ট থেকে যেই জায়গায় হাদিফের গুলিটা লেগেছে এটা খুব ক্রিটিক্যাল এবং ব্রেন স্টেমের একদম সামনে, যেখানে আমাদের রেসপিরেটরি এবং কার্ডিয়াক সেন্টার থাকে, শ্বাস এবং হৃদযন্ত্রের যে সেন্টারটা থাকে যেখান থেকে নিয়ন্ত্রিত হয়, সেই সেন্টারে আঘাত হয়েছে। বাট মালালার ক্ষেত্রে সেটা ব্রেনের সাইড দিয়ে গিয়েছিল এবং জ্ঞানের যে মাত্রা জিসিএস স্কেল বলি, মালালার ক্ষেত্রে সেটা 9-10 ছিল, হাদিফের ক্ষেত্রে সেটা প্রথম থেকে আমরা 3 হিসেবে পেয়েছি। আর তার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টেরও হিস্ট্রি ছিল না, হাদিফের ক্ষেত্রে সেই কার্ডিয়াক অ্যারেস্টেরও হিস্ট্রি আছে। তার মানে হচ্ছে আল্লাহর রহমতে যদি হাদি ফিরে আসে, তাহলে হাদিকেও একটা লম্বা রিকভারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। জি, যদি হাদি ভাই, আমি কিন্তু মালালাকে এখনো 100 ভাগ স্বাভাবিক দেখি না।
পার্শিয়ালি তার ফেসে এক ধরনের ফেসে একটু ডেভিয়েশন আমরা আছে, দেখি। হ্যাঁ। কথা প্রথমে কথা বলতে পারতো না, তারপরে আস্তে 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 কথা clear বলা হয়েছে। শুরু হয়েছে এবং রিহ্যাবিলিটেশন ফেজটা দীর্ঘ। যদি হাদি ভাই আমরা চাই কামব্যাক করুক, কামব্যাক করে আসে, তাহলে প্রথমে তো মিউট থাকে, কথা বলা না বলা পরে তার স্বাভাবিক জ্ঞানে ফেরার বিষয়টা, তার আসলে যে পরিমাণ ড্যামেজ হয়েছে, ব্রেনের যে স্কেমিয়া হয়েছে, সেটাকে মানুষের চেনা, স্মৃতিশক্তি ফিরে পাওয়া, কথা বলা, এই জিনিসগুলো আসলে আমরা তো রাইট ডোমিনেন্ট, অ্যাকচুয়ালি আমরা ডান হাতে সব কাজ হ্যাঁ। করি, আমাদের ব্রেনের বাম পাশটা বেশি ফাংশনিং। তো হাদিবের ক্ষেত্রে যে আমরা অপারেশন করেছি বাম পাশে এবং যে অক্সিজেন স্বল্পতাটা বাম পাশেই আমরা দেখেছি, সেক্ষেত্রে কথা বলা এবং যে কাজকর্মর যে বিষয়গুলা, এগুলা রাইট ডোমিনেন্ট হওয়ার কারণে আমাদের বাম পাশ যেহেতু ড্যামেজ হয়েছে, এগুলো একটু ডিফিকাল্ট হবে। তবে আল্লাহ চাইলে সব কিছু পারেন, আমরা আশাবাদী। সম্ভব। সে বডি গাছটা তার অনেক উন্নত এবং সে শক্তিশালী, সামর্থ্যবান। আমরা মনে করি যে সে কামব্যাক করবে ইনশাআল্লাহ। বয়স এবং সার্বিক আর সবকিছুই আসলে তার পক্ষে। আমি কখনো মিউট হাদিকে চিন্তাই করতে পারি না, মানে যে আমরা শুধুতম চাই আমরা কল্পনাতেও ওই হাদি তেজস্বীয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর হাদিকেই আমরা চাই এবং একদম ইনশাআল্লাহ 100 আমরা ভাগ ওইভাবে আশাবাদী যে ফিজিক্যালি, ওইভাবে মেন্টালি, ফিজিক্যালি, ভোকালি জি ওইভাবে। সবভাবে। আমি এবার আসলে আপনার সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে চিকিৎসার সাথে যুক্ত থাকার জন্য আপনি হুমকিও পেয়েছেন নানা দিক থেকে, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আসলে আপনি দেখবেন যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে যারা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সামনের সারির নেতা ছিল, প্রত্যেককে হুমকি ধমকি কন্টিনিউয়াসলি দেওয়া হয়েছে, যেটা কিনা হাদি ভাইকে কন্টিনিউয়াসলি দেওয়া হতো। আমরা আসলে এগুলোকে ইগনোর করে গিয়েছি, যে এসব হুমকি তো আমরা ইগনোর করি, বাট যখন হাদি ভাইকে অ্যাটাক করা হয় তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে না, এগুলো আসলে কোনো ধরনের নিছক কথা ছিল না এবং অ্যাকচুয়ালি এটা ইম্প্যাক্টফুল। তো না, হাদিবের আপনারা তো এখনো, মানে আপনারা এখনো খুবই ভালনারেবল। আপনি একা এভাবে চলাফেরা করছেন, আপনার সাথে কিছু নাই। আমি দেখি হাসনাত পরশুদিনই অফিসে এসেছিল, সে ওরকম কোনো প্রোটেকশন কোনো কিছু, এমনকি সাধারণ একটা গাড়ি পর্যন্ত অনেক সময় আপনারা ব্যবহার করেন না, ওইটুকুও না। তাহলে জি, আপনারা তো আসলে যদি টার্গেটেড কিলিং এর প্ল্যান থাকে, তখন ফলো করা, তাকে কোথায় কোথায় যায় তার লোকেশন ট্র্যাক করা, তার ফ্যামিলিকে খোঁজ করা, যদি আপনার টার্গেটেড কিলিং এর প্ল্যান থাকে, তাহলে ওইভাবে আপনি খুব ইজিলি কিল করতে পারবেন। কারণ আমরা তো ওইভাবে প্রোটেকশন নিয়ে, প্রোটোকল নিয়ে চলতে পারি না। আমরা স্বাভাবিকভাবেই যদি চিন্তা করে থাকি, যে আমরা 15 বছরে দেখেছি যে গুম খুন হয়েছে, অনেক গুম হয়েছে, তারা নিজেরাও জানে না কেন গুম হয়েছে, পরে আবার মনে করেছে যে না, এটা তো এই ব্যক্তি না, অন্য ব্যক্তি, তখন আবার ছেড়ে দিয়েছে। এরকম প্রচুর গুম কমিশন থেকে এরকম তো আমরা হিস্ট্রি দেখেছি। আছে। তো আসলে আপনার পার্টিকুলার অংশটাতে এই এই দফা আগে থেকে তো জি, ছিলই এক ধরনের এই হাদির। দফায় আসলে আমাকে তো কন্টিনিউয়াসলি আজকেও ফোন দিয়েছে, এর আগেও এবং আননোন নাম্বার থেকে অনেক হেফাজত নাম্বার, আমরা আসলে দেখি না যে কেমন এক নাম্বার থেকে ফোন আসে, উদ্ভট সব নাম্বার থেকে কন্টিনিউয়াস ফোন আসে। ওইসব আননোন কলার রিসিভ করতে সাহস হয় না অ্যাকচুয়ালি, যে কে ফোন দেয়, হুমকি দেয়, তারপরে আমাদেরকে ফ্যামিলি লোকেশন ট্র্যাক করে, আমাদের বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে আমাদের নাম্বারগুলো পাবলিক করে দেয়, বাসার লোকেশনগুলো এভাবে পাবলিক করে দেয়। তারপরে আমাদের অনেকের আসলে বাসার সামনে কাফনের কাপড় রেখে এসেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আসলে কন্টিনিউয়াসলি, আমরা ভীত না, আমরা বলিষ্ঠ, আমরা মৃত্যুর ভয় পাই না, কিন্তু এই কনসার্নের জায়গাগুলো আসলে যাদেরকে অ্যাড্রেস করা দরকার, আমাদের পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স, ইন্টারিম, সবাইকে বলতে চাই যে আসলে এইরকম কন্টিনিউয়াস বাংলাদেশ শুধু নাই, আমাদের সাবকন্টিনেন্টে দেখবেন যারা উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদেরকে থেমে দেওয়া হয়েছে। আমরা যদি বাংলাদেশে দেখি, তাহলে জিয়াউর রহমানকে খুব তরুণ বয়সে একেবারেই অল্প বয়সে। মৃত্যুবরণ করতে হয়েছে, শেখ মুজিবও তার পরিবার সহ মৃত্যুবরণ করেছে। এরকম আপনি দেখবেন যে আজকে উসমান হাদি ভাইয়ের উপরে আক্রমণ হলো। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি আরো অনেক নেতারা দেখেন, আপনারা দেখেছেন, ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে, যারা assassination-এর পলিটিক্যালি ঘটনা অ্যাসাসিনেশন অনেক ভরা। হয়। তো আসলে এর শেষ কোথায়, বা এই যে ইন্টেলিজেন্স আছে তাদের আসলে দায়িত্ব কতটুকু? এখন তো সবকিছু ট্র্যাক করা যায়, সবকিছু তাদের কাছে ওপেন। তো এই গ্রুপটাকে বিচারের আওতায় এনে গ্রেপ্তার করে যদি ভিজিবল দেখা যায় যে শাস্তি হচ্ছে, যে একটা হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ডে যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, শাস্তির আওতায় হচ্ছে, তাদের ফাঁসি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডটা অনেকটা কমে যাবে। কারণ আমার চুরি করলে হাত কাটা, মানে এর মানে এই না যে একজনের হাত কাটলে
চুরিটা অনেকটা কমে যাবে। তার মানে সবার হাত কাটা কিন্তু ব্যাপারটা এরকম না। মানে একজনের যখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচারের আওতায় ওই আসবে, দৃষ্টান্তটা তখন রাখা ওই যে দৃষ্টান্ত বিচার হচ্ছে। যে বিচার হচ্ছে। কিন্তু এখন কি দেখলাম, দেখেন হাদি ভাইয়ের উপরে আক্রমণ হলো, 2টা বাজে আক্রমণ হলো, আমরা দেখলাম যে মধ্যরাতে বর্ডার সিল হলো। আক্রমণ হওয়ার আধা ঘন্টার মধ্যে তো ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো সিল করার কথা ছিল, বর্ডার তখনই তৎক্ষণাৎ সিল করার কথা ছিল। এখন তো আর ওইরকম টিএনটি টেলিফোন নাই, প্রত্যেকটা ওয়ান মেসেজে পুরাটা বর্ডার সিল হওয়ার কথা। ডিজি বিজিবি সবাইকে জানিয়ে দিবে যে বর্ডার সিল হয়ে গেল, কেউ যেতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের কাছে একটা উড়ো মেসেজ ফেসবুকে গায়েব, তাকে সিলেট বর্ডার দিয়ে দেশের বাইরে পার করা হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে ময়মনসিংহ দিয়ে পার করা হলো। এই যে মানে ব্যর্থতা, এর ব্যর্থতার দায়িত্ব অবশ্যই নিতে হবে। এবং আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র, প্রত্যেকটা সংস্থাকে যদি বিচারের আওতায় আনা যায়, যে আপনাকে ডিজিকে তলব করতে হবে যে আপনার বর্ডার দিয়ে কিভাবে পাস করে গেল। যদি ডিজি আইনের আওতায় আসে, তাহলে তো এখানে বিচার দৃষ্টান্ত তৈরি হবে। কিন্তু আমরা কি দেখছি, কিছু হচ্ছে না, বাংলাদেশে কিছু হয় না অ্যাকচুয়ালি। এক হাদি ভাই যদি আজকে আল্লাহ না করুক চলে যায়, তাহলে কিন্তু কয়েকদিন পর মানুষজন ভুলে যাবে, আবার নতুন করে আরেকটা অ্যাসাসিনেশনের গ্রাউন্ড তৈরি হবে। আমরা কি দেখলাম, ইলেকশন কমিশন বললো এটা বিচ্ছিন্ন ঘটনা, তার মতো দায়িত্বশীল জায়গা থেকে সে এটা তো বলতে পারে না, তাকে তো আজকে পদত্যাগ করে আসা উচিত। আমরা কি দেখেছি, ইলেকশন এটা যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে উনি জুলাই অভ্যুত্থান সম্পর্কে অবগত না। এবং এইসব মানুষজন যারা জুলাইয়ের স্পিরিটেড না, তারা এইসব সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে আসার জন্য কিন্তু আজকে জুলাইকে আমরা হারাতে বসেছি এবং আমরা হাদি ভাইকে হারাতে বসেছি। এটার শেষ কোথায় আসলে? আমি আসলে হতাশাগ্রস্ত হতে চাই না। হতাশাগ্রস্ত হতে চাই না মূলত এ কারণেই, জুলাই দেখে এসেছি তো, তার আগের 15 বছরও দেখেছি, তার আগেরও অনেক সময় দেখেছি, কিন্তু জুলাইটা ওই আশাবাদ তৈরি করে যে যে কোনো কিছু সম্ভব, এখনও সম্ভব, এই জায়গায় দাঁড়িয়ে সম্ভব। তবে একজন ব্যক্তি হিসেবে কারো পক্ষে আপনি হুমকি পাচ্ছেন, আপনার নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করা সম্ভব না, এটা অসম্ভব। আপনাকে কাজ করতে হবে, আপনার পরিবার আছে, সব মিলিয়ে আপনি আপনার সুরক্ষা দিতে পারেন না, এই দায়িত্বটা অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্রের হাতে ওই সমস্ত অ্যাপারেটাসগুলো আছে যেগুলো ব্যবহার করে রাষ্ট্র আপনাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। এবং এখনকার সময়ের জন্য, হাদির ইনসিডেন্টের আগে থেকেই আসলে এই জিনিসটাই সম্ভবত বেশি দরকার ছিল। যাদের ওই পরিমাণ ঝুঁকিতে যারা আছে, তাদেরকে অন্তত তাদের কয়েকটা মুখকে সুরক্ষা দেয়া। সরকারি ক্ষেত্রে অবশ্যই ব্যর্থ হয়েছে, তবে আমরা আশা করব সামনের সময় সরকার ব্যর্থ হবে না, তার চেয়েও বেশি আশা করব যে হাদি আবার আমাদের মধ্যে ফিরে আসবে, পুরোপুরি হাদি হিসেবে, হাদি ফিজিক্যালি, হাদি মেন্টালি, হাদি ভোকালি, যা যেভাবে যা হাদি, আল্লাহ তাকে আমাদের মধ্যে একই রকম করে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং খুব সহজ করে আপনি বুঝিয়েছেন হাদির পরিস্থিতি, পরবর্তী অবস্থা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক শুনলেন হাদির অবস্থা, মাথার একটা অংশে আরও বেশি ফুলেছে। আশা করি আমরা হাদি ফিরবে আমাদের মধ্যে এবং আবারও এইভাবে আপনাদের সামনে হাদির সাথে কথা বলার সুযোগ পাবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।